হ্যালো আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের প্রাকৃতিক ভূগোলের যে সেকেন্ড চ্যাপ্টারটি আছে বায়ুমণ্ডল অধ্যায়টি, এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস বায়ুমণ্ডলের সংজ্ঞা অর্থাৎ ধারণা, বায়ুমণ্ডল কাকে বলে এবং এর উপাদানগুলি সম্পর্কে আলোচনা করব। তো দেখো, ধরো এটা আমাদের পৃথিবী। পৃথিবীর বাইরে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে বা ঊর্ধ্ব দিকে অর্থাৎ পৃথিবীর ওপরে চারিদিকে যে 10,000 কিলোমিটার একটি অদৃশ্য বায়ুর যে একটা বায়ুমণ্ডল, অর্থাৎ কি সেখানে যে বিভিন্ন ধরনের গ্যাস, সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্পের যে একটা অদৃশ্য আবরণ আছে, বিস্তারটা কত? 10,000 কিলোমিটার বিস্তৃত পৃথিবীর চারিদিকে। এবং পৃথিবী যেহেতু আবর্তিত হচ্ছে, তার সাথে এই সমগ্র বা সামগ্রিক আবরণটিও পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে। এই আবরণটিকেই আমরা বলবো বায়ুমণ্ডল। তাহলে এই 10,000 কিলোমিটার যে বিস্তার, এর মধ্যে কি কি থাকছে? বিভিন্ন ধরনের গ্যাস থাকছে, সূক্ষ্ম ধূলিকণা থাকছে এবং জলীয় বাষ্প থাকছে। এগুলো আমরা পরবর্তীতে যখন উপাদান পড়বো তখন বিস্তৃতভাবে জানবো। তাহলে এটাই তোমরা পরীক্ষায় এলে সংজ্ঞা হিসাবে লিখতে পারবে। এবার দেখো, এই বায়ুমণ্ডল সম্পর্কে আমরা কয়েকটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিই। এই যে বায়ুমণ্ডলের যে উপাদান, যদি সেই উপাদানকে আমরা 100% ধরি, তার মধ্যে 97% অর্থাৎ টোটাল বায়ুমণ্ডলীয় উপাদানের 97% ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যে থাকে। অর্থাৎ বায়ুমণ্ডলের যাবতীয় ম্যাক্সিমাম উপাদান আমাদের ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে, ওপরের দিকে কিন্তু থাকবে না কোনো উপাদান। কারণ দেখো, তোমরা ভেবে দেখো যে ধুলোকণা কি ভূপৃষ্ঠ থেকে সৃষ্টি হচ্ছে? ধূলিকণা বা যে কোনো ধরনের জৈব অজৈব কণা, বিভিন্ন ধরনের এয়ারোসেল, এগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে জানবো। তাহলে এগুলো কি ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলেই থাকবে, কারণ সমস্ত জীবকুল কি ভূপৃষ্ঠে থাকছে, এবং যার ফলস্বরূপ বিভিন্ন ধরনের কণা সেগুলো বায়ুমণ্ডলে মিশছে। সেটা জৈব অজৈব গ্যাসীয় কণা বা কঠিন কণা, সেটা বায়ুমণ্ডলে মিশছে। তার জন্য 29 কিলোমিটারের মধ্যে ভূপৃষ্ঠ থেকে 97% বায়ুমণ্ডলীয় উপাদান থাকে। এবং এই যে আমরা 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলীয় বিস্তার পেলাম, এটাকে এই 10,000 কিলোমিটারের মধ্যে 100 কিলোমিটার আমাদের আবহবিদ্যার অন্তর্গত। আবহবিদ্যা অর্থাৎ আমরা যখন বায়ুমণ্ডলের স্তরগুলো পড়ব পরবর্তীতে, আমরা দেখব বিভিন্ন আবহিক ঘটনা বা আবহিক বায়ুমণ্ডলীয় যে ঘটনা, যেমন মেঘ, বৃষ্টি, তুষারপাত, এগুলো কিন্তু বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যেই হয়ে থাকে। তো সেই 100 কিলোমিটার স্তরটাকে আমরা বলছি আবহবিদ্যা, এবং 100 কিলোমিটারের ওপরের স্তর অর্থাৎ 100 কিলোমিটারের ওপর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত, এটা আমাদের পরিচিত এয়ারোনমি নামে। তো আবহবিদ্যা কি এবং এয়ারোনমি কি, এগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে আরো ভালোভাবে বুঝিয়ে দেব। এবং এগুলো গেল বায়ুমণ্ডলের ভরের মধ্যে, অর্থাৎ উপাদান কতটা কোথায় থাকছে। এবার আমরা দেখব চাপ। দেখো, বায়ুমণ্ডলের তাহলে ভর যেখানে বেশি হবে অর্থাৎ উপাদান যেখানে বেশি, স্বাভাবিকভাবে সেখানে চাপও বেশি হবে। উপাদান যদি না থাকে সেখানে তো চাপ থাকবে না। তাই বায়ুমণ্ডলের ম্যাক্সিমাম উপাদান 97% উপাদান যেহেতু ভূপৃষ্ঠ থেকে 29 কিলোমিটারের মধ্যেই থাকছে, বায়ুমণ্ডলের চাপও 16 কিলোমিটারের মধ্যেই ম্যাক্সিমাম চাপটা, বায়ুমণ্ডলীয় চাপটা বা বায়ুমণ্ডলীয় প্রেসারটা আমরা অনুভব করতে পারি। এই গেল বায়ুমণ্ডল সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে? সিম্পল, বায়ুমণ্ডল কাকে বলে? এটা 2 মার্কসের আসতে পারে। তোমরা যদি এই কনসেপ্টটুকু মনে রাখো, যে কোনো টেক্সট বই বা সহায়িকা বই থেকে বায়ুমণ্ডলের সংজ্ঞাটা পড়ে নাও, দেখবে একদম জলের মতো সোজা হয়ে গেছে, আর কখনো ভুলবেও না।
আমি সব সময় একটা কথা আমার স্টুডেন্টদেরও বলি, তোমাদেরকেও বলছি, যে আমাদের জিওগ্রাফি সাবজেক্টটা হলো বুঝে পড়ার। তুমি যদি একবার বুঝে পড়ো বা রিয়েলাইজ করে পড়তে শিখে যাও, তাহলে আর ভূগোল বিষয়টা নিয়ে কিন্তু কোনো মাথায় হেডেকও থাকবে না এবং গুলিয়েও ফেলবে না। এবং তার সাথে তোমাদের উত্তর লেখার কায়দাগুলোও শিখে নিতে হবে। তো এই গেল বায়ুমণ্ডলের বেসিক কনসেপ্ট। এবার চলো আমরা জেনে নেব বায়ুমণ্ডলীয় উপাদানগুলো কতটা কি পরিমাণে থাকে। দেখো, বায়ুমণ্ডলের উপাদানগুলি, বায়ুমণ্ডল হলো গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা ও জৈব পদার্থ। তাহলে আমরা আগেই পেয়েছিলাম ধূলিকণা জৈব পদার্থের যৌগিক যান্ত্রিক মিশ্রণ। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যৌগিক কেন বলছি? কারণ বায়ুমণ্ডলের মধ্যে বিভিন্ন রকমের উপাদান, বিভিন্ন রকমের গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প, অর্থাৎ বিভিন্ন রকমের উপাদান সেখানে মিশ্রিত অবস্থায় আছে। তাই এটিকে একটি আমরা যৌগিক মিশ্রণ বলছি। এবং যান্ত্রিক, রাসায়নিক, এখানে কিন্তু রাসায়নিক শব্দটা একদম যাবে না। যান্ত্রিক মানে কি? বায়ুমণ্ডলের যে উপাদানগুলি আছে সেখানে আমরা প্রত্যেকটা উপাদানকে স্বতন্ত্র হিসাবে পাবো। অর্থাৎ গ্যাসের মধ্যে অক্সিজেন আলাদা পাবো, নাইট্রোজেনকে আলাদা পাবো, কার্বন ডাই অক্সাইডকে আলাদা পাবো, জলীয় বাষ্পের কণা, তার মধ্যেও আবার বিভিন্ন ধরনের কণা আছে, সেগুলোকে আমরা পৃথক পৃথক ভাবে বায়ুমণ্ডলের মধ্যে মিশ্রিত অবস্থায় দেখতে পাই। তাই আমরা সমগ্র বায়ুমণ্ডলকে একটি যৌগিক যান্ত্রিক মিশ্রণ বলছি। এবং বায়ুমণ্ডলের যে তিন ধরনের উপাদান, অর্থাৎ উপাদানগুলিকে গঠন অনুসারে, এটি অ্যাকচুয়ালি গঠন অনুসারে বায়ুমণ্ডলীয় উপাদানগুলিকে মূলত তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, 2 নম্বর হচ্ছে জলীয় বাষ্প, 3 নম্বর হচ্ছে কঠিন কণা। মূল উপাদান হলো কিন্তু বায়ুমণ্ডলের এই গ্যাসীয় উপাদান। এবার চলো আমরা গ্যাসীয় উপাদানের মধ্যে কোন কোন গ্যাস বেশি থাকে, কোন গ্যাস কম থাকে, আমরা সেগুলো জেনে নিই। দেখো, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে আমরা মূলত পাবো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও আর্গন। এছাড়া বিভিন্ন ধরনের যেমন নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন ইত্যাদি নিষ্ক্রিয় গ্যাস সমূহ। এবার দেখো, আমরা যদি এই গ্যাসগুলোকে তাদের পরিমাণের মাত্রা অনুযায়ী সাজাই, প্রথমে পাবো আমরা নাইট্রোজেন, বা আমি সংকেতগুলো লিখলাম N2। নাইট্রোজেন হলো বায়ুমণ্ডলের প্রধান উপাদান। কারণ কি? আমরা যদি বায়ুমণ্ডলকে 100% ধরি, 100%, তার মধ্যে 78.08% থাকে নাইট্রোজেন। পরবর্তী দ্বিতীয় প্রধান উপাদান হলো অক্সিজেন, যার পরিমাণ 20.94%। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে, বায়ুমণ্ডলের প্রধান উপাদান N2, কিন্তু সর্বাধিক প্রয়োজনীয় উপাদান কিন্তু আমাদের O2। কারণ ভেবে দেখো, O2 বা অক্সিজেন যদি না থাকতো, আমাদের সমগ্র জীবকুল কি বাঁচতো? না। আমাদের যে কোনো প্রাণী বা জীবকুলের বেঁচে থাকার জন্য অক্সিজেন হলো অপরিহার্য গ্যাসীয় উপাদান। তাই আমরা N2 কে প্রধান উপাদান বলছি, কিন্তু O2 হলো সর্বাধিক প্রয়োজনীয় উপাদান। এই দুটো কথার কিন্তু পার্থক্যটা বুঝতে হবে। তাহলে পরীক্ষায় যদি বায়ুমণ্ডলের সর্বাধিক প্রয়োজনীয় উপাদান আসে, সেটা এসএকিউ বা এমসিকিউ হিসাবে, তখন কিন্তু আমরা O2 বা অক্সিজেন লিখতে হবে। এবং ভালো করে লক্ষ্য করে দেখো, N2 আর O2 অর্থাৎ নাইট্রোজেন আর অক্সিজেন মিলিতভাবে 99%, অর্থাৎ বায়ুমণ্ডলের 99% উপাদান হলো নাইট্রোজেন এবং অক্সিজেনেই পরিপূর্ণ। এবং নাইট্রোজেন অক্সিজেনের অনুপাত 4:1। এছাড়া বায়ুমণ্ডলের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হলো CO2, যার পরিমাণ
0.033%। তোমরা কিন্তু এই পরিমাণগুলো মনে রাখবে, এই পরিমাণগুলো পরীক্ষায় আসে, একটু লিখে লিখে প্র্যাকটিস করে পার্সেন্টেজ গুলো মনে রেখো। এবং আমি এখানে আরেকটি মজার ট্রিক্স দিচ্ছি, যার ফলে তোমরা পরপর উপাদানের নামগুলো মনে রাখতে পারবে। তোমরা এই কথাটা মনে রাখো, নো এসি অর্থাৎ এসি নয়। তাহলে দেখো তোমরা এই নো এসি এই শব্দটার মাধ্যমে বায়ুমণ্ডলীয় উপাদানগুলি, গ্যাসীয় উপাদানগুলি ক্রমান্বয়ে মনে রাখতে পারবে এবং পরিমাণগুলোও কিন্তু এগুলোর মনে রাখতে হবে। নাইট্রোজেন 78.08% মনে রাখবে প্রায় 80%-এর কাছাকাছি, তাহলেই মনে পড়ে যাবে। 80% থেকে মাত্র 2% কম। এবং অক্সিজেন এই যে O2 দিয়ে মনে রাখবে, এই 2টা থেকে এখানে মনে রাখো 20.94%। তাহলে আমরা N2 আর O2 পেয়ে যাচ্ছি। এবং তারপর পাচ্ছি আর্গন। আর্গনটা দেখো, এই যে O2-র পরিমাণ 20.94%, এই দুইটা জাস্ট মুছে দাও, তারপরে দেখো 0.93 বা 0. এই যে এখানে আমি লিখলাম, অর্থাৎ তার থেকে এক কম, এক ঘর কম, 0.93% হলো আর্গন। এবং CO2-র পরিমাণ 0.003%। তাহলে এই কয়েকটা গ্যাসের পরিমাণটা তোমরা একটু মনে রেখো। তাহলে এই গেল বায়ুমণ্ডলীয় মূল গ্যাসগুলোর পরিমাণ। এবং অবশ্যই এই 4টি গ্যাসকে তোমরা পরপর মনে রেখো। এছাড়াও আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় গ্যাস আমরা পাই বা থাকে। সেই নিষ্ক্রিয় গ্যাসগুলো কি? নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন ইত্যাদি নিষ্ক্রিয় গ্যাসগুলো থাকে। এবার চলো আমরা দেখে নিই বায়ুমণ্ডলের জলীয় বাষ্প কতটা থাকে এবং কঠিন কণা কি কি থাকে। আর দেখো, আমরা বায়ুমণ্ডলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান জলীয় বাষ্প সম্পর্কে জেনে নিই। দেখো, বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প, তার উৎস কি? ভূপৃষ্ঠস্থ বিভিন্ন জলাশয়ের জল, সেটা পুকুর, নদ নদী, সমুদ্র বা ছোট জলাশয় যে কোনো, সেই জলাশয় থেকে সূর্যের উত্তাপে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশছে, সেটাই বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্পের উৎস। এবং এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলে বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন হয়। এই জলীয় বাষ্পের যে বায়ুমণ্ডলে গড় পরিমাণ মোটামুটি ধরা হয় 0.5 থেকে 4% পর্যন্ত। এবং 90% জলীয় বাষ্প দেখা যায় বায়ুমণ্ডলের 6 কিলোমিটারের মধ্যে। কারণ স্বাভাবিক, ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে, কারণ জলীয় বাষ্পের উৎসই তো ভূপৃষ্ঠস্থ জলাশয়। এছাড়া দেখো, জলীয় বাষ্পের যে পরিমাণ, সেটার তারতম্য কেন হচ্ছে? সেই স্থানের উচ্চতা, অক্ষাংশ ও ঋতুর সঙ্গে। কারণ দেখো, ধরো নিরক্ষীয় অঞ্চল যেটি নিম্ন অক্ষাংশে অবস্থিত, সেখানে কি প্রচুর জলাশয়, সাথে সারা বছর বৃষ্টিপাত হচ্ছে এবং সারা বছর সূর্যরশ্মি সেখানে লম্বভাবে কিরণ দিচ্ছে। ফলস্বরূপ কি হয়? নিরক্ষীয় অঞ্চলের বাতাসে সব সময় অর্থাৎ সর্বদাই জলীয় বাষ্পের পরিমাণ বেশি হবে, এটাই স্বাভাবিক। আবার ভেবে দেখো, মেরু প্রদেশ অঞ্চলে যেখানে সূর্যের রশ্মি অতি তির্যক ভাবে পড়ে, সুতরাং সেখানে যে বাষ্পীভূত হওয়ার পরিমাণ সেটা খুবই কম, ফলস্বরূপ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম। আবার মরুভূমি অঞ্চলে সেখানে কি সূর্যের উত্তাপ হয়তো প্রখর, কিন্তু সেখানে তো জলাশয়ের অভাব, তো সেখানেও জলীয় বাষ্পের পরিমাণ কম হয়। আবার আমাদের ক্রান্তীয় অঞ্চলে, আমাদের এখানের কথাই ভাবো, বর্ষাকালে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে,
কিন্তু শীতকাল হয় শুষ্ক, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হয়, সেই কারণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ উচ্চতা, অক্ষাংশ, ঋতুর সঙ্গে পরিবর্তিত হয়। তাহলে জলীয় বাষ্প সম্পর্কে এই কয়েকটা ইনফরমেশন মনে রাখলেই তোমাদের হবে। পরবর্তী বায়ুমণ্ডলীয় উপাদান হলো কঠিন কণা, অর্থাৎ বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম অদৃশ্য কণা। আমরা এই বায়ুমণ্ডলীয় কঠিন কণাগুলো দেখতে পাই। দেখবে ধরো একটা অন্ধকার ঘর, সেখানে যদি আমরা জানালার ফাঁক দিয়ে যদি সূর্যের আলো এসে পড়ে কিছুটা, আমরা দেখবে সেই আলোর মধ্যে বিভিন্ন ভাসমান কণা আমরা তখন দেখতে পাই। সেগুলোই হলো বায়ুমণ্ডলীয় কঠিন কণা, যার মধ্যে কিছু থাকে অজৈব কণা, কিছু থাকে জৈব কণা। অজৈব কণার মতো কি পাচ্ছি আমরা? ধূলিকণা, কার্বন কণা, লবণ কণা, ছাইভস্ম। এবং জৈব কণার মধ্যে আমরা পাই বিভিন্ন উদ্ভিদের সূক্ষ্ম অতি সূক্ষ্ম রেণুর কণা, ভাইরাস ও ব্যাকটেরিয়া। তাহলে এই গেল সামগ্রিক বায়ুমণ্ডলীয় উপাদানগুলির পরিমাণ। আশা করছি তোমরা বায়ুমণ্ডল কাকে বলে এবং এর উপাদানগুলি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার দেখো, পরীক্ষায় তোমাকে যদি বায়ুমণ্ডলীয় উপাদানগুলি আসে 3 নাম্বারের বা 3 মার্কসের, এগুলো তো লিখতে তোমাকে অবশ্যই হবে, তার সাথে একটি ছবি দিতে হবে। চলো এবার আমরা সেই ছবিটি তোমরা কিভাবে দেবে সেটি তোমাদের দেখাই। বায়ুমণ্ডলীয় যে গ্যাসীয় উপাদানগুলির আমাদের 78% অর্থাৎ প্রায় 80% থাকে N2, তাই একটিকে অ্যাকচুয়ালি পাই ডায়াগ্রাম বলে। এখানে দেখো তোমরা, তার মানে কি এই বৃত্তটার যদি অর্ধেকটা হয় তাহলে 50%, তাহলে 50%-এরও আরো অনেক বেশি, তাই অর্থাৎ প্রায় 78 মানে কি মাত্র 20% বাকি থাকবে প্রায়। তাহলে কি অধিকাংশ জায়গা জুড়েই হচ্ছে আমাদের N2-র পরিমাণটা বোঝাতে হবে। তাহলে এই গেল N2, বাকি যেটুকু থাকবে তার মধ্যে আবার 20% থাকবে O2। তাই দেখো, কারণ আমরা কি জানি, N2 আর O2 মিলেই বায়ুমণ্ডলের 99% অধিকার করে আছে, তাই O2 গেল 20.94% এবং বাকি যে 1% বায়ুমণ্ডলীয় উপাদান বাকি থাকছে তার মধ্যেই থাকছে আর্গন, কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাসীয় উপাদানগুলি। তাহলে তোমরা এইভাবে একটি পাই চিত্র এঁকে দাও উত্তরটা লেখার পর, এবং নিচে অবশ্যই লিখে দিও চিত্র বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদান সমূহ। তো এই গেল বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা, তার উপাদানগুলি এবং কিভাবে উত্তর লিখতে হয় তার একটি সামগ্রিক ধারণা। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।